পুরো ভোটের দিন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ও স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা করলেন সিপিআই এর 36 এবং 126 নম্বর ওয়ার্ডের প্রার্থীরা। তাদের অভিযোগ, অনেক মৃতের নাম ভোটার তালিকায় রয়েছে। সেই সঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের প্রেক্ষিতে পুরো ভোটের দিন তাদের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ জমা দেওয়ার আবেদন জানিয়েছেন তারা। আদালত সূত্রে খবর, হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আগামী 6 জানুয়ারি মামলার শুনানি হবে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি সরাসরি চোখ রাখবো। আর অন্য কারণ সেটাকে মোকাবিলা করবার মতো সাংগঠনিক শক্তি বিরোধী দলগুলোর নেই। তারা মানুষের পাশে দাঁড়ায়নি, তাদের সুখ দুঃখে থাকেনি। হঠাৎ ভোট এলো আর দাঁড়িয়ে পড়লাম আর জিতে গেলাম, এই মনোভাবে কোনোদিন সংগঠন চলতে পারে না। রাজ্যের বিরোধী দলনেতা একটা অভিযোগ করছেন যে সিপিএম কে দ্বিতীয় নম্বরে তুলে আনার পেছনে হাত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ বিজেপিকে শেষ করতে হবে, বিজেপি এই মুহূর্তে প্রধান বিরোধী। ওর কথা কম বলা ভালো। কখনো হরিবল করছে, কখনো এইসব বলছে। রোজই একটা কথা, ওর নামে একটা করে স্টেটমেন্ট আদায় করেন আপনারা আমাদের কাছ থেকে। আমি দিতে রাজি নেই। ইলেকশন কমিশন বলেছে যে ভোট শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে সব হোর্ডিং সব সরিয়ে দিতে হবে, কিন্তু কলকাতায় 2-1 ছাড়া কেউ কিছু করছেন না। নিশ্চয়ই এগুলো যদি হয় তাহলে নির্বাচন কমিশন যা বলেছে তাই করা উচিত, এবং কলকাতার নতুন বোর্ড এসে নিশ্চয়ই এ ব্যাপারে দায়িত্ব নেবে এবং করবে। কাল তো মহারাষ্ট্র নিবাসে আপনাদের মিটিং রয়েছে, অনেক কি নতুন মুখ দেখা যাবে এবারে বোর্ডে? আমি তো জানি না যে কি নিয়ে হবে, বলবো কি করে। আজ তো সকালে ওই জোকা এলাকা এবং বেশ কিছু এলাকায় পার্টি ধ্বংস করা হয়েছে। বামেদের অভিযোগ করেছে যে তৃণমূলের বিরুদ্ধে যে ভোটের উল্লাসে কিরকম পার্টি ধ্বংস করা। আমি একদম বিরোধী এটার। আমি যে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসের উপরে আক্রমণ, জবরদখল করে তা নিয়ে নেওয়া এর বিরুদ্ধে। যদি এটা আমার বিধানসভা কেন্দ্রে হয়ে থাকে, আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এর ব্যবস্থা আমি নেব। ওটা তো নেতাজি নগরই, তাই সে তো কালকে দেখলাম, এবং যতদূর সম্ভব তত ফিরিয়েও দেওয়া হয়েছে। সকালে কাজটা ভালো হচ্ছে না। মানুষ এবং কর্মীদের নিশ্চয়ই ক্ষোভ আছে, স্থানীয় মানুষের সাংঘাতিক ক্ষোভ আছে, কিন্তু ক্ষোভটাকে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যক্ত করার অধিকার মানুষ ঠিক মতন আমাদের গ্রহণ করবে না। সুজন চক্রবর্তী একটা শরীর খারাপ, কি বেশি টিসিএসটা বললেন, দেখে বুঝতে পারছিস না? আসি পরের খবরে। কলকাতা পুর ভোটের ফল প্রকাশের পরের দিনই দিল্লিতে রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলেন জগদীপ ধনখড়। আজ দিল্লিতে কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাড়িতে গিয়ে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সূত্রের খবর, রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। কিন্তু কি রয়েছে সেই রিপোর্টে, এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তৃণমূল অবশ্য বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ। রাজ্যপালের জন্য হতাশ এবং ব্যর্থ রাজনীতিবিদ। ও তো টার্ম শিগগিরই শেষ হয়ে যাবে। উনি এখন যে দরবার করছেন আরো কিছুদিন থাকার জন্য, উনি রোজ বিজেপির সভাপতির মতো বিবৃতি দিয়ে যাচ্ছেন, এটা অত্যন্ত লজ্জার। আগেও তো কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যপাল ছিলেন। এই রাজ্যপালের চেয়ে উনি অনেক বেশি বিজেপি ছিলেন, বিজেপি স্পিকার ছিলেন। এই রাজ্যপাল তো আগে চন্দ্রশেখরের পার্টিতে ছিল, তারপর জাম্প করে বিজেপিতে এসছে। ইনি কোনো মর্যাদা রেখে চলেন না, এর মর্যাদা নেই। আমরা বারবার ওকে বলেছি এইসব বিবৃতি না দিতে, তাও শুনছেন না, আর কি করা যাবে। কলকাতা পুর ভোটে সিসি ক্যামেরা নিয়ে অভিযোগ রাজ্যপালের কাছে বিজেপি সাংসদ অর্জুন সিং, সৌমিত্র খাঁ। কলকাতা পুর ভোটে ব্যবহৃত সিসি ক্যামেরা কোথা থেকে কেনা হয়েছে, সিসি ক্যামেরা কেনা এবং তার ব্যবহার নিয়ে তদন্ত দরকার, তদন্ত দাবি করেছেন অর্জুন সিং এবং সৌমিত্র খাঁ। টুইট রাজ্যপালের।
বিজেপি রাজ্য কমিটিতে রদবদল, মহিলা মোর্চার সভানেত্রী পদ থেকে সরানো হলো অগ্নিমিত্রা পালকে। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হলেন তনুজা চক্রবর্তী। যুব মোর্চার সভাপতি পদ থেকে সরানো হলো সৌমিত্র খাঁকে। রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি হলেন ইন্দ্রনীল খাঁ। সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হলো শান্তন বসুকে। রাজ্য বিজেপির সহসভাপতি পদ থেকে সরানো হলো জয়প্রকাশ মজুমদারকে। রাজ্য বিজেপির সহসভাপতি হলেন জগন্নাথ সরকার, সৌমিত্র খাঁ। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হলেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল। রাজ্য বিজেপির মুখপাত্র হলেন জয়প্রকাশ মজুমদার, রুদ্রনীল ঘোষ, মোহিত রায়। রাজ্য বিজেপির সহসভাপতি পদ থেকে সরানো হলো সুভাষ সরকারকে। রাজ্য বিজেপির সহসভাপতি পদ থেকে সরানো হলো প্রতাপ বন্দ্যোপাধ্যায়কেও। প্রতীক্ষা শেষ, আশঙ্কা সত্য হলো। কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য টুইট করছিলাম না, দলকে সজাগ করার জন্য করছিলাম। দলের কিছু নেতৃস্থানীয় লোক কামিনী কাঞ্চনে গা ভাসিয়েছিলেন, সেটা সম্পর্কে দলকে সজাগ করার জন্য বলেছিলাম। বাকি পুরো ভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকবো, টুইট করে ফের দলকে আক্রমণ তথাগত রায়। পুরভোটের ফল প্রকাশের পরেই একাধিক টুইট করেছেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। টুইটগুলো আমাদের সঙ্গেই রয়েছে এবং তথাগত রায়ও আমাদের সঙ্গে রয়েছেন। তথাগত বাবু, একটা টুইট খুব তাৎপর্যপূর্ণ, যেখানে দিলীপ ঘোষের ভিক্টরি সাইন সেটা, এবং পাশাপাশি 3টে আঙুল দেখিয়ে বলছেন প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক। এটার কি তাৎপর্য? তাৎপর্য পরিষ্কার, দিলীপ ঘোষের 2টো আঙ্গুল আর তারপরে আমি 3টে আঙ্গুল দেখেছি, এর বাইরে আমি কিচ্ছু বলবো না। আর একটা আপনি পুরনো টুইট রিটুইট করেছেন আজকে, যেখানে আপনি কামিনী কাঞ্চনের কথা বলেছেন, সেইটা রিটুইট করার কারণ কি? তাতে প্রধান কারণ হচ্ছে যে আমি বলেছিলাম যে এটা 20শে নভেম্বর সম্ভবত আমি পুরনো টুইটটা করেছিলাম, এবং সে সময় আমি বলেছিলাম যে আমি বিজেপির সম্বন্ধে কোনো মন্তব্য করছি না, আমি এবার পুরভোটের ফলের প্রতীক্ষায় থাকব। তো প্রতীক্ষা গতকাল শেষ হয়েছে। গতকাল অ্যাকচুয়ালি আমি একটু মুহ্যমান ছিলাম। আফটারঅল এত বছর ধরে তো দলটা করেছি, 30 বছর 31 বছর ধরে দলটা করেছি, তো সেই দল এরকম ধূলিসাৎ হয়ে গেল, তো তাতে আমি একটুখানি দুঃখে মুহ্যমান ছিলাম। বলেছি যা সে তো পরিষ্কার এখানে লিখেই দিয়েছি আমি, যে একটা দল ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে যদি তার ইচ্ছে থাকে। তার জন্য হারের বিশ্লেষণ করতে হয়, কোর্স কারেকশন করতে হয়। এই কোর্স কারেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর্স কারেকশন করেনি, তার যা অবধারিত ফল তাই হয়েছে। প্রতীক্ষা শেষ, আশঙ্কা সত্যি হলো, এটা কেন লিখলেন? যেটা করা উচিত ছিল বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পরে, বিপর্যয় বলেই স্বীকার করলো না যে 3 থেকে 77 হয়েছে। 77টা সিটের জন্য বিজেপি লড়েছিল, অত টাকা খরচ করেছিল, অত লোককে নিয়ে এসেছিল কেন্দ্র থেকে শুধু 77টা আসনের জন্য। বিপর্যয় হয়েছিল, সেই বিপর্যয় স্বীকার করে আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা এগুলো করা উচিত ছিল, সেগুলো করেনি। এটা তার অবধারিত ফল। দলের ভেতরে অনেকে বলেন যে আপনি এই সমস্ত কথা দলের ভেতরে বলছেন না কেন? বহুবার বলেছি, লিখিতভাবে বলেছি, মুখে বলেছি, কোনো ফল হয়নি। 6ই মে তারিখে আমি প্রথম মুখ খুলেছিলাম এবং আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে বিজেপির এই বিপর্যয় হয়েছে। তা সত্ত্বেও বিজেপি কোর্স কারেকশন করেনি, নিজেদের শুধরোবার চেষ্টা করেনি, তার ফল আজকে দেখতে পেলাম। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঠিক কি প্রতিক্রিয়া নিয়ে দেখুন। ওনার বিষয়ে আমার কিছু বলার নেই, ওনার বিষয়ে উনিই বলবেন। আসছি পরের খবরে। ভারত বাংলাদেশ সীমান্তে ফের বিএসএফ এর গুলিতে মৃত্যু। গভীর রাতে ফেন্সিডিল পাচারের চেষ্টা, সাবধান করার পর বিএসএফ এর উপরেই হামলা, শেষে আত্মরক্ষার্থে গুলি চালায় জওয়ান, এমনই দাবি করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। আর এই প্রেক্ষাপটে ফের একবার বিএসএফ এর কার্যপরিধি বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে চর্চা। বিএসএফ নিজের কর্তব্য পালনে ব্যর্থ, নিরাপত্তা দিতে পারছে না, না হলে এত চোরাচালান হচ্ছে কি করে? সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির প্রতিবাদ করছেন। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, বিএসএফ একটা ইনডিসিপ্লিন ফোর্স। তাদের কাজ হচ্ছে বর্ডারে চোরাচালানকারীদের থেকে পয়সা নেওয়া। তারা কোনোই নিরাপত্তা দিতে পারছে না। যদি দিতে পারত তাহলে
অনুপ্রবেশ ঘটছে কেন? তাহলে গরু পাচার হচ্ছে কেন? বিএসএফ ব্যর্থ। তা এখন ওরা 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বাড়াতে চাইছে। তার মানে বিএসএফ এর সুযোগে গ্রামের মধ্যে এসে অত্যাচার করবে আর বলবে যে আমরা চোরাচালানকারীদের ধরতে গ্রামে এসেছি। এই জন্যই মমতা বলেছেন যে কোনো বিএসএফকে গ্রামের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। দেখুন, এই ঘটনা আবার প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেস সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই ধরনের অ্যাক্টিভিটি আরও বেড়ে গেছে এবং এই ভারত বিরোধী শক্তিরা পশ্চিমবঙ্গ দিয়ে ঢোকার চেষ্টা করছে ভারতবর্ষে। এবং এই জন্য বিএসএফের যে 50 কিলোমিটার পর্যন্ত ক্ষমতা বাড়ানোর যে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের প্রতি আমার মনে হয় এই ঘটনা একটা সিলমোহর দিল যে এই ধরনের ঘটনাকে তাহলে পরে বিএসএফের পক্ষ থেকে আটকানো সম্ভব হবে বা রোধ করা সম্ভব হবে। বাঁকুড়া পুরসভার ভোটের জন্য প্রার্থী খুঁজতে জেলা কার্যালয়ে ড্রপ বক্স বসালো বিজেপি। গেরুয়া শিবিরের দাবি প্রার্থী হতে চান অনেকেই, সবাইকে সুযোগ দিতে এমন সিদ্ধান্ত। জানিয়ে তৃণমূলের কটাক্ষ, প্রার্থী না পেয়ে ড্রপ বক্সের আশ্রয় নিয়েছে বিজেপি। কলকাতা পুরসভা ভোটে একচেটিয়া দাপট দেখিয়ে জিতেছে তৃণমূল, অন্যদিকে মাত্র 3টি আসনে জিতেছে বিজেপি। এমনকি প্রাপ্ত ভোটের হারে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। কলকাতা পুরভোটে সাফল্য না পেলেও থেমে নেই গেরুয়া শিবিরের তৎপরতা। বাঁকুড়া পুরসভার নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে জেলা বিজেপি কার্যালয়ে রাখা হলো ড্রপ বক্স। বিজেপির প্রার্থী হওয়ার জন্য এদিন ড্রপ বক্সে বায়োডাটা ফেলেন বেশ কয়েকজন। ড্রপ বক্সে আমি আমার আবেদনপত্র জমা দেব। এটা খুব ভালো সিদ্ধান্ত এবং এটাতে প্রত্যেকটি মানুষে আবেদন করতে পারে এবং পার্টি সিদ্ধান্ত নেবেন উপযুক্ত প্রার্থী হিসেবে। লোকসভা ভোটের নিরিখে বাঁকুড়া পুরসভার 24টি ওয়ার্ডের মধ্যে 23টি লিড পায় বিজেপি। একটি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল। তবে বিধানসভা ভোটের প্রেক্ষিতে বিজেপি এগিয়ে আছে 15টিতে, তৃণমূলের লিড 9টি ওয়ার্ডে। বিজেপির দাবি যোগ্য প্রার্থী খুঁজতেই বসানো হয়েছে ড্রপ বক্স। আমাদের ইতিমধ্যেই 129 জন অ্যাপ্লিক্যান্ট আমাদের কাছে এসেছে, আমাদের কাছে অ্যাপ্লিকেশন জমা করেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষে কত লোক এসে অ্যাপ্লিকেশন করছে দেখুন। আর ওদের তো সেই তোলাবাজি করে বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে হয়তো পয়সা টয়সা নিয়ে একে ঠিক করে দিল। গণতান্ত্রিক পদ্ধতিতে কিছু না। প্রার্থী খুঁজতে বিজেপির ড্রপ বক্স কৌশল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। অত্যন্ত হাস্যকর লাগছে। কোনো প্রভাব পড়বে না, কারণ বিজেপির কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুঁজে পাচ্ছে না, যে কারণেই আজকে তাদের এই ধরনের করুণ অবস্থা। ড্রপ বক্সের মাধ্যমে অন্তত বাঁকুড়া পুরসভার 24টি ওয়ার্ডে যাতে প্রার্থী দিতে পারে, তাদের সেই ধরনের প্রক্রিয়া তারা শুরু করেছে। 2রা জানুয়ারি পর্যন্ত বিজেপির জেলা কার্যালয়ে রাখা থাকবে ড্রপ বক্স। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। মেমারিতে তৃণমূল নেতার বাড়ির কাছে বোমা উদ্ধার। তৃণমূল নেতার বাড়ির কাছে 5টি তাজা বোমা উদ্ধার। বোমাগুলি নিষ্ক্রিয় করল সিআইডির বম ডিসপোজাল স্কোয়াড। এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির। বিজেপির চক্রান্ত, অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের। এরকম একটা তো চক্রান্ত চলছেই যে বাংলাকে অশান্ত করার। তো মেমারি বুথ সভাপতির বাড়ির সামনে থেকে বোমা পাওয়া গেছে, এটা চক্রান্ত। আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল আছে বিজেপি, তারা এই কাজ করেছে, কারণ ব্লক সভাপতিকে ফাঁসানোর জন্যই এই কাজ করেছে। দেখুন, বিজেপির এটা বোঝা উচিত যে যে ব্লক সভাপতি আছেন তিনি তার বাড়ির সামনে বোমা রাখবেন না। বোমাটা বিরোধী কোনো লোকই রাখবে তাকে ফাঁসানোর জন্য। এটা স্বাভাবিক কথা, এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো, মানুষ এটা বুঝে গেছে। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা পাওয়া গেছে। এখন ধরা পড়ে তৃণমূল বলছে যে বিজেপির কর্মীরা এই বোমা রেখে গেছে। এ কী করে সম্ভব? আসলে ওটা তৃণমূলই রেখেছে বিজেপি কর্মীদের মারার জন্য, সন্ত্রাস সৃষ্টি করার জন্য। এখন ধরা পড়ে গিয়ে এখন বিজেপির নামে দোষ চাপাচ্ছে। এই কালচার বিজেপির নয়। কারো বাড়িতে বোম নিয়ে যাওয়া, বোম রাখা, বোম বাঁধা, এটা বিজেপির কালচার নয়, এটা তৃণমূলের কালচার। আর পশ্চিমবাংলায় এইভাবেই তৃণমূল কংগ্রেস সব জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে আর ক্ষমতায় রয়েছে। খড়গপুরে রাজনীতির অন্য ছবি।
প্রথমে বামেদের শ্রমিক সংগঠনের পতাকা শহীদ বেদি থেকে খুলে দেওয়ার অভিযোগ ওঠে আইএনটিটিইউসির নেতাকর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, অভিযোগ পেয়েই তারা বিষয়টি খতিয়ে দেখে তারাই নিজেদের রেলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পতাকা খুলে ফের সেখানে বাম শ্রমিক সংগঠনের পতাকা লাগিয়ে দেয়। অভিযোগ করার পরে পুলিশ তদন্ত করে এবং তৃণমূল নেতৃত্ব বিষয়টা তদন্ত করেন। আমি ধন্যবাদ জানাবো আইএনটিটিইউসির নেতৃবৃন্দকে এবং খড়গপুরের তৃণমূল নেতৃবৃন্দকে, বিশেষ করে আমার চেয়ারম্যানকে, যে তারা যে রাজনৈতিক সৌজন্যতা দেখালেন তার জন্য তাদের আমি আইটিউসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বামফ্রন্টের পক্ষ থেকে যে এরকম ওনাদের ঝান্ডা সিআইটু এআইটিউসির অনুমোদিত যে বেদি থাকে সেই ঝান্ডাতে কেউ বা কারা তৃণমূলের নাম করে তাদের ঝান্ডা খুলে আমাদের দলের ঝান্ডা লাগিয়ে দিয়েছিল। আমরা যখন অভিযোগটা জানতে পারি আমরা জেলা ও রাজ্যে জানিয়েছি। সেই সৌজন্য রাজনীতিকে নজির সৃষ্টি করতে আমরা দায়িত্ব নিয়ে আমাদের যেখানে সিআইটু বা এআইটিউসির যে বেদিতে যে ঝান্ডা যারা অবাঞ্ছিত লোক লাগিয়েছিল তৃণমূলকে বদনাম করার জন্যে, তৃণমূলের সুনাম নষ্ট করার জন্যে, সেটা আমরা দায়িত্ব নিয়ে খুলে তাদের ঝান্ডা যেখানে যা ছিল তার লাগানোর ব্যবস্থা সৌজন্য নজির হিসাবে আমরা করলাম।